আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী কারাগারে, র্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর এমপি এনামুল হক। সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু সহ 4 জন ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে আটক, ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্ট কালের হলে জনগণ মেনে নেবে না বলে বিএনপির দাবি। মঙ্গলবারের সমাবেশে তারেকের নতুন বার্তার ঘোষণা। জনগণ ইতিবাচক চিন্তা নিয়ে ইসলামী শাসন ও সমাজ ব্যবস্থার দিকে এগুচ্ছে বলে জামাতের মন্তব্য। কারো অধিকার ক্ষুণ্ণ হওয়ার সুযোগ নেই আশ্বাস। মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশেও পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন, বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও শান্তি সমাবেশ সহ নানা আয়োজন। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সঠিক পরিচর্যায় বিশিষ্ট জনদের তাগিদ। দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। মরক্কোর পাহাড়ি গুহায় মানুষের বসবাসের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র জনতার উপর হামলা এবং হত্যার ঘটনায় মিরপুর থানার মামলায় তাদের গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে ছাত্র জনতার উপর হামলা এবং হত্যা চেষ্টার অভিযোগে রাজশাহী 4 আসনের সাবেক সাংসদ এনামুল হককে রাজধানী আদাবর থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রিপোর্টে আরও জানাচ্ছেন শাকির আদনান। রাজধানীর বেইলি রোড থেকে রোববার রাতে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে এবং সেগুনবাগিচা এলাকা থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগে মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সোমবার বিকেলে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের দুজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আসামিরা স্বৈরাচারের দোষর, হত্যা এবং গণহত্যা এবং মানবতা বিরোধী কার্যক্রমের সঙ্গে তারা জড়িত। তারা যদি জামিনে মুক্তি পায় তাহলে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন রাজনৈতিক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, কোনো জড়িত নেই এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আমরা চাই ন্যায় বিচার হোক, কোনো অবিচার না হোক, কিন্তু কোনো একটা ভালো মানুষ তারা যেন আইনের অপব্যবহারের শিকার না হয়। ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক এসআই সাদাত হোসেনকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। শাকির আদনান, চ্যানেল আই। ময়মনসিংহে ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু সহ 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। সকালে তাদের ধোবাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটকদের ঢাকায় আনা হচ্ছে। পুলিশ জানায়, রোববার রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেট কারে করে ধোবাউড়া সীমান্তে যান তারা। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনতা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরে কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ৭১ টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেট কার চালক সেলিমকে আটক করে। আটকরা
পুলিশ হেফাজতে রয়েছেন। ধোবাউড়া থানার ওসি চান মিয়া বিষয়টি নিশ্চিত করেছে। আটকদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে 6ই আগস্ট ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে স্ত্রী কন্যা সহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার কথা বলছেন, তাহলে তারা কিভাবে নিরপেক্ষ হন? তিনি আরও বলেছেন, সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন হবে, নির্বাচিত সরকারই সে সিদ্ধান্ত নেবে। বর্তমান সরকারের মেয়াদ অনির্দিষ্টকালের হওয়া উচিত। কিছু সংগঠন ও ব্যক্তি এমন কথা বললেও জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল। দেখুন রাহুল রায় রিপোর্টে। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আলোচনার বিষয় ছিল দ্বিকক্ষ পার্লামেন্ট, উচ্চকক্ষের গঠন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের 31 দফাতেই দ্বিকক্ষ পার্লামেন্টের কথা উল্লেখ করা হয়েছে। আলোচনায় বর্তমান সংস্কার প্রক্রিয়া, অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন বিষয়েই কথা বলেন বিএনপি মহাসচিব। আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা, সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে, তারা যখন বিভিন্ন রকম কথা বলেন যে অত্যন্ত বিভ্রান্তিমূলক। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? দ্বিতীয়ত দেখবেন, বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেছেন, নির্বাচিত সরকারই সংবিধান বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেবে। ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন, সংস্কার করা দরকার সেটা করতে হবে। প্রশাসনিক কাঠামোর যেটা পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে। একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই বস্তুগুলো করতে হবে, করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে হবে। সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব। সেখানে তিনি আহতদের পুনর্বাসনের দাবি জানান। আহ্বান জানিয়েছি যে প্রত্যেকটি পরিবারকে, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে গণসমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশে দেশ গঠনে নতুন বার্তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে মহাসমাবেশের প্রস্তুতি সম্পর্কে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, গত 15 বছর দেশে মানুষের কথা বলার এবং সভা করার অধিকার সংকুচিত হয়েছিল, এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। গণতন্ত্র সমাবেশ প্রমাণ হবে বাংলাদেশে মানুষ কতটা গণতন্ত্র প্রিয়। ঢাকার এই সমাবেশে নারায়ণগঞ্জ ও গাজীপুরের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন বলে জানান তিনি। এদিন বিভাগীয় শহরে গণতন্ত্র র্যালি করবে বিএনপি। এমন একটি পরিবেশ ছিল, বাক ব্যক্তি স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সর্বোপরি সমাবেশ করার স্বাধীনতাও আমাদের সংকুচিত ছিল এবং ছিলই না প্রায় অনেক ক্ষেত্রে। এই সমাবেশটি এমন একটি অবয়বে আমরা করার চেষ্টা করছি যার মাধ্যমে প্রমাণিত হবে এদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়, এদেশের মানুষ গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে এবং এদেশের মানুষ বিএনপি এবং কর্তৃক ঘোষিত
যে ৩১ দফা কর্মসূচি, যেটি এখন জনগণের কর্মসূচি, সেই কর্মসূচির সাথে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ অবস্থান করছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, তাদেরকে জোর করে ২০১৪ এবং পরবর্তী জাতীয় নির্বাচনগুলোতে অংশ নিতে বাধ্য করা হয়েছিল। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় পার্টি আলোচনা ও দোয়া মাহফিলে তিনি বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর জাতীয় নির্বাচন সঠিকভাবে হয়নি। তিনি এবং হোসেইন মোহাম্মদ এরশাদ বারবার নির্যাতনের শিকার হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকেই জাতীয় পার্টির পক্ষে ছিল বলেও দাবি করেন তিনি। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এই তিনটি নির্বাচনই সঠিক নির্বাচন হয়নি। ২০১৪ নির্বাচনে আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ বর্জন করতে চেয়েছিলেন। আমি সহ ২২৭০ জন আমরা এমপি আমরা নির্বাচন থেকে প্রত্যাহার করে চলে এসেছিলাম। আমাদেরকে ব্ল্যাকমেইল করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমাদেরকে একেবারে ফিজিক্যালি জোর করে ধরে নির্বাচন আনা হয়েছে। জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান কথা বলছিলেন। জামায়াত ইসলামী নেতারা বলেছেন, ইসলামী শাসন এবং সমাজ ব্যবস্থার দিকে দেশের মানুষ এখন ইতিবাচক চিন্তা নিয়েই এগিয়ে যাচ্ছে। এতে কারো অধিকার ক্ষুণ্ণ হওয়ার সুযোগ নেই বলেও মনে করেন তারা। রাজধানীর দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুসা মল্লিক। ঢাকার শাহবাগে কনভেনশন সেন্টারে চিকিৎসক সম্মেলন। সামনে এগিয়ে নিতে তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই আয়োজন। প্রথম তাকে লাঠি দিয়ে ফেলে দেওয়ার পরে তাকে বুকে অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করে। এইরকম নির্মম হত্যা আমি আর কখনো দেখি নাই। তা আমি ৭১-এর স্বাধীনতার যুদ্ধটা পুরো ৯ মাসে আমি দেখেছি, তবে এভাবে বৃষ্টির মতো গুলি আমি কখনো আর দেখি নাই। আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে পারবো যে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করে সাবেক ছাত্র জনশক্তিদের নিয়ে প্রীতি সম্মেলন। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, লড়াই কখনো থামবে না, বরং চলবে। ইনশাআল্লাহ আমাদেরকে এই লড়াইয়ের পথ থেকে কেউ দূরে রাখতে পারবে। সন্ত্রাসমুক্ত সমাজ হলে সন্ত্রাস করার সুযোগ, দুর্নীতিমুক্ত সমাজ হলে চুরি করার কোনো সুযোগ। বাড়ির পিয়নের বা কাজের লোকের যদি ৪০০ কোটি টাকা হয় চুরি করে, তাহলে মালিক কি পরিমাণ চুরি করেছে আপনি বলেন। তারা আরো বলেন, ইসলামী শাসন ব্যবস্থাই পারে কল্যাণ রাষ্ট্র তৈরি করতে। তারপর আমাকে বলে যে মহিলাদের কি করবেন, তাহলে মহিলাদের নিয়ে কি করবো, কিছু করবো। যে বোরকা পরবে, যে পরবে না, যে মুখ ডাকবে, যে ডাকবে না, আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেব না। তারপরে বলে যে হাত কাটবেন কখন। তো আমি বললাম যে স্যার, আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করব, ইনশাআল্লাহ বাংলাদেশে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম হবে। খাদ্যের অভাবে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, কাপড়ের অভাবে কোনো সতর না ঢাকা মানুষের থাকবে না, শিক্ষিত ন্যূনতম শিক্ষার বাইরে কোনো নাগরিক থাকবে না। দুটো আয়োজনেই বক্তারা বলেছেন, দীর্ঘ ১.৫ যুগ ধরে দলীয় নেতাকর্মীদের উপর বিভিন্ন মহল থেকে অন্যায় অত্যাচার হয়েছে, তাই ঘুরে দাঁড়ানোর জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা বললেও গুরুতর আহত এবং গুলিবিদ্ধ অনেকে চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছেন তাদের স্বজনরা। অবিলম্বে প্রত্যেক রোগীর সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন লড়াকু ২৪ নামে সংগঠন। সারা দেশে আহতদের তালিকা প্রকাশ সহ ১৫ দফা দাবি জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন রোকসানা আমিন। ৩৬ দিনের গণঅভ্যুত্থানে সরকারি হিসাবে প্রাণ হারিয়েছেন ৭২৮ জন। আহতের সংখ্যা ২০,২৬৩। আহতদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী জনতার যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে লড়াকু ২৪ আয়োজিত সংবাদ সম্মেলনে আহত ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে গিয়েও সময় মতো চিকিৎসা পাননি অনেকে। তার গলার এক পাশ দিয়ে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়েছে।
তো ওখানে আমি অনেক রিকোয়েস্ট করে এত অবহেলা করছে, ডাক্তার নার্স ওনাদের হাতে পায়ে ধরছি যে আমার হাজব্যান্ডকে ওটির ব্যবস্থা করেন, কিন্তু ওনারা ধীরে ধীরে আমাকে রাত 1টা-2টা বাজায় ফেললো, বললো যে না। এক একটা পেশেন্টের সাথে যে ধরনের আচরণগুলো করতো, যদি আপনারা সেখানে উপস্থিত থাকতেন তাহলে আপনারা বলতেন যে আপনারা কি স্বাধীন দেশে আছেন নাকি কোন দেশে আছেন। পাঞ্চকে আমি এখন দেখতে পাচ্ছি না পুরোপুরি, আমি একমাত্র উপার্জনকারী। এখন আমার সরকারের কাছে চাওয়া, যারা এখন আছেন আগামীতে যারা আসবেন, মাথায় আমার মাঝে মাঝে অনেক ব্যথা হয়, জানি না আমার কতদিন আমি বাঁচবো, আমার বাচ্চারা যেন লেখাপড়া ঠিকমতো করতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে যেসব উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছে, এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে দাবি লড়াকু 24-এর। আমরা যে লাড্ডু খাওয়ার ভাগাভাগির দৌড়ের মধ্যে আছি, এগুলো সব ভুলে যেতে হবে, সব ভুলে যে সবার জন্য এবং বিশেষ করে যারা কিনা আহত, শারীরিক চিকিৎসা, সামাজিকভাবে তাকে আবার পুনর্বাসন করা, এই সকল কিছু ভাবতে হবে। এখানে আশ্বাস দিয়ে 1 মাস কালক্ষেপণের কোনো সুযোগ ছিল না, সরকারকে এই মুহূর্তে আশ্বাস দেওয়া বন্ধ করে কাজে নামতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 15 দফা দাবি জানিয়েছে তারা। দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসলে যে পরিমাণ উদ্যোগ নেবার কথা বলা হচ্ছিল, সেই পরিমাণ উদ্যোগ আমরা আসলে প্রত্যক্ষ করছি না। অবিলম্বে কোনো রকম কালক্ষেপণ না করে দ্রুত প্রত্যেক রোগীর সার্বিক অবস্থা বিবেচনা করে তার এই মুহূর্তে যেই চিকিৎসা উদ্যোগ গ্রহণ করা দরকার। আহতদের প্রকৃত সংখ্যা নিরূপণে 7ই আগস্ট থেকে কাজ করছে লড়াকু 24। এ পর্যন্ত 4টি হাসপাতাল পরিদর্শন করে 97 জন আহতের সংখ্যা উঠে এসেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। 2009 থেকে 2024 পর্যন্ত প্রশাসনের পদোন্নতি বঞ্চিতদের সুবিধা দিতে কমিটি গঠন করা হয়েছে। বঞ্চিত প্রত্যেকের আবেদন যাচাই করে তাদের প্রয়োজন অনুযায়ী সুবিধা দেওয়া হবে। পদোন্নতি বঞ্চিতদের সামাজিক এবং আর্থিক সুবিধা দিতে এই কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। চলমান অংশীদারিত্বে জোর দিতে অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফল বৈঠক হয়েছে বলে উল্লেখ করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। সোমবার দূতাবাস থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের জনগণের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগ ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন ও প্রশাসনকে শক্তিশালী করা ও বাণিজ্য সম্প্রসারণে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে $200 মিলিয়ন উন্নয়ন চুক্তি সই করেছে ইউএসএআইডি। 2021 থেকে 2026 সাল পর্যন্ত ইউএসএআইডি বাংলাদেশকে প্রায় $1 বিলিয়ন দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। মার্কিন প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন নেইম্যান এবং স্টেট ডিপার্টমেন্টের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালন করা হচ্ছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আরও জানাচ্ছেন চকর মালিতা। 570 খ্রিস্টাব্দের এই দিনে আল্লাহ রব্বুল আলমিনের পেয়ারা হাবিব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা ভূমিতে মা আমেনার কোল আলো করে দুনিয়ায় আসেন। আবার 63 বছর বয়সে 12ই রবিউল আওয়ালের ঠিক এই দিনে শেষ নবী ইহলোক ত্যাগ করেন। মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী সহ সারা দেশে সরকারি বেসরকারিভাবে পালন করা হচ্ছে নানা আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে সকালে মিরপুর মাজার শরীফ প্রাঙ্গণে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহাবিয়া আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। পরে শোভাযাত্রা বের হয়। বাংলাদেশ আঞ্জুমানে আশেকানে মোস্তফা কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের করে জশ্নের জুলুস। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে মোটর শোভাযাত্রা করেছে নেদায়ে ইসলাম যুব সংঘ।
প্রেস ক্লাবের সামনে আনন্দ শোভাযাত্রা করেছে রেজভিয়া ফাউন্ডেশন। চাঁদ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে আহলা দরবার শরীফ। মাইজভান্ডারিয়া গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দিনটি স্মরণে রাজধানীর জিগাতলায় আলোচনা সভার আয়োজন করে। আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট গুলিস্তান এলাকায় করেছে শোভাযাত্রা। দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের উদ্যোগে সদরঘাট মোড় থেকে বের করা হয় জশ্নে জুলুস। আশেকানে গাউসিয়া রহমানিয়া মইনিয়া শহীদিয়া মাঝভান্ডারিয়া মহানবীর জন্মদিনে আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকার গ্যান্ডারিয়ায়। ইনস্টিটিউট অব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাকাওয়াত হোসেন। I believe and I can say that Islam is a very moderate religion এবং অত্যন্ত উদার religion. We don't fight with any other religion because of their belief. We live together. It has been there for centuries. আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করে শান্তি সমাবেশ। পরে ভক্ত ও আশেকানরা বের করে শোভাযাত্রা। মানুষে মানুষের সংঘাত, হানাহানি, অশান্তি এর কোনোটি সমর্থন করে না শান্তির ধর্ম ইসলাম। ঈদে মিলাদুন্নবীর নানা আয়োজনে এই কথাটি উঠে এসেছে বারবার। মুসলিম উম্মার পাশাপাশি দেশের মানুষের ঐক্য ও শান্তি কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে বিশেষ দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। বঙ্গভবনে সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরাও মিলাদে অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গভবন জাতীয় মসজিদে পেশ ইমাম মোহাম্মদ সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের লাখো মুসলিমের অংশগ্রহণে 52তম ঐতিহাসিক জশ্নে জুলুস হয়েছে। আঞ্জুমান এ রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্ট চট্টগ্রাম আয়োজিত এই জশ্নে জুলুসে নেতৃত্ব দেন আওলাদে রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। প্রধান অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ। সকাল 10টার দিকে চট্টগ্রামের 16 শহরে জশ্নে জুলুস শুরু হয়। এতে হামদ ও নাতে রসুল পরিবেশন করা হয়। জুলুসটি শহরের বিবিরহাট, মুরাদপুর, 16 শহর 2 নম্বর গেট, জিইসি মোড় হয়ে আবারও জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে গিয়ে জমায়েত এবং জোহরের নামাজের মাধ্যমে শেষ করা হয়। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি এবং জীবন ক্লাব। জলবায়ু অভিঘাত মোকাবেলায় বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ এবং বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণে সবাইকে সম্পৃক্ত করতে চারাও বিতরণ করা হয়। কর্মসূচি প্রশংসা করে বিশিষ্টজনেরা বলেছেন, শুধু রোপণই নয়, এর সঠিক পরিচর্যাও সবাইকে করতে হবে। প্রিয় দর্শক, ফারুক হোসেনের তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে দেখুন সাবরিনা হাসানের রিপোর্টটি। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এবছরও সারা দেশে ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচিতে গণসচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়। সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 2 মাস ব্যাপী এই কর্মসূচিতে শিক্ষার্থী, কৃষক এবং শ্রমিকেরা অংশগ্রহণ করেন। বন্যা প্রতিরোধে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। গাছের শিকড় মাটির সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে, যা মাটির ক্ষয় রোধ করে এবং বৃষ্টির পানি শোষণ করে, যা বন্যার পানি দ্রুত নিষ্কাশনে সহায়ক। শিক্ষার্থীরা
প্রকৃতি ও জীবন ক্লাবের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হচ্ছে এবং গাছের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারছে। সুতরাং আসুন সবাই মিলে আমরা হাতে হাত রেখে আমরা এই কাজটিকে এগিয়ে নিয়ে যাই। জেলা শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিস চত্বরে বৃক্ষরোপণ ও চারা উপহার দেয়া হয়। বৃক্ষরোপণ এবং মানুষের জীব এবং বৈচিত্র্যর সমস্ত কিছু ভারসাম্য রক্ষা করে। সবাই গাছ লাগাবে, এই গাছে আমাদের উপকার হবে। প্রকৃতি যদি মানুষের কাছ থেকে সম্পর্ক না থাকে তাহলে জীবনের কোনো স্বাচ্ছন্দ্য থাকে না। প্রাণ প্রকৃতি রক্ষায় এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। সুন্দরবন যেভাবে সাপোর্ট দেয়, আমরা যদি এইরকম করে প্রত্যেক এলাকায় সবুজের একটা করে বেষ্টনী করে তুলি তাহলে আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবো। আমাদের বাংলাদেশে যে ধর পরিমাণ আমাদের বৃক্ষ থাকার কথা সেই শতাংশ নেই। সকলেরই উচিত মিনিমাম 3টা করে গাছ যদি আমরা রোপণ করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের সেই পরিবেশে ভারসাম্য রক্ষা করতে পারবো। এটি একটি অত্যন্ত মহতী উদ্যোগ যেটি প্রতি বছর এই প্রকৃত জীবন ক্লাব করে থাকে। যে ছাত্রছাত্রীদেরকে আজকে চারা বিতরণ করা হলো, তারা যদি সঠিক পরিচর্যার মাধ্যমে এই গাছগুলোকে টিকিয়ে রাখতে পারে, বাঁচিয়ে রাখতে পারে, তাহলে এই ছাত্রছাত্রীরা সহ আমরা সকলেই উপকৃত হব। সবুজ শ্যামল বাংলা গড়তে কার্যক্রম অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। আগামী দিনে গাইবান্ধা জেলায় আরো সবুজায়ন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এই কাজটি আমরা দীর্ঘদিন যাবত করে আসছি, আমাদের অত্যন্ত ভালো লাগে। গাছের অপর নাম হলো জীবন। আমরা যে অক্সিজেন গ্রহণ করি এটা গাছ থেকেই পাই, যার কারণে আমরা চেষ্টা করতেছি গোটা গোবিন্দগঞ্জ সহ গাইবান্ধা সবুজায়ন করার জন্য। তারা এই গাছগুলো রোপণ করে যথারীতি তারা পরিচর্যা করবে যাতে গাছগুলো বড় থাকে এবং পরিবেশ ভালো থাকে এবং ফলজও উৎপাদন হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছে সংগঠনটি। বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধ ও বাস্তুতন্ত্র রক্ষায় ব্যাপক সবুজায়নে গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনি দিয়ে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর আবারও গুলি বর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়েছে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবের বাইরে গোলাগুলির এই ঘটনা ঘটে। গলফ ক্লাবের কাছে আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টরা গুলি বর্ষণ করেন। ট্রাম্প তখন গলফ খেলছিলেন, তবে তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI জানিয়েছে তারা এই ঘটনাকে ট্রাম্পকে হত্যার চেষ্টা হিসেবে বিবেচনা করছে এবং সেই অনুযায়ী ঘটনার তদন্ত করা হচ্ছে। গোয়েন্দারা সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালালে ওই ব্যক্তি একটি গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে তাকে নিকটবর্তী আরেকটি কাউন্টি থেকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা আটক করে। এর আগে 13 জুলাই পেনসিলভেনিয়ার নির্বাচনী সমাবেশে ট্রাম্প বক্তৃতা করার সময় তার উপর গুলিবর্ষণ করলে তিনি গুলিবিদ্ধ হন। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023-এর জুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে 13 জন সদস্য নিয়ে গঠন করা হয়েছে এই জুরি বোর্ড। নতুন জুরি বোর্ডের সদস্যরা হলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ, চিত্রগ্রাহক বরকত হোসেন, অভিনেত্রী অপি করিম, গায়িকা নাজমুন মুরিয়া ন্যান্সি। এছাড়া সদস্য সচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। বোর্ডে আরও আছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এবং ফটোগ্রাফি বিভাগের সভাপতি SM ইমরান হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক ওয়াহিদ সুজন। প্রতিবারের মতো এবছরও মোট 28টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ।
আদিম যুগে মানুষ গুহায় বসবাস করত, সেটা সবারই জানা। তবে এই যুগে মরক্কোর ভালিল শহরে বেশ কয়েকটি গুহায় এখনও মানুষ বসবাস করছে, সেটা হয়তো অনেকেই জানে না। পাহাড়ি শহরগুলোর মধ্যে ভালিলেই রয়েছে 600-রও বেশি গুহা। এছাড়াও ভালিলে 45টি জলের উৎস ও ঝর্ণা রয়েছে। গুহাগুলোতে 4th শতাব্দী থেকে প্রথমে মরক্কোর আমাজিগ জনগোষ্ঠী, এরপর ভলুভিলিস, তারপর 1270 সাল থেকে বানু হিলাল জনগোষ্ঠী বসবাস করেছে। এখন এই গুহাগুলোতে রয়েছে তার উপর নির্মাণ করা স্থানীয়রা। 2021 সাল থেকে ভালিল শহরে 6টি গুহা পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। এবারে কৃষি সংবাদ। নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 34 কোটি টাকার গবাদি এবং হাঁস মুরগি। পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন অন্তত 4134 খামারি। ক্ষতি সামাল দিতে খামারিদের আর্থিক পুনরুদ্ধার আশ্বাস সংশ্লিষ্টদের। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রাতের আধারে বন থেকে সংঘবদ্ধ চোরাই চক্রের গাছ কেটে নেওয়া আর বন রক্ষীদের অভাবে ছোট হচ্ছে বরগুনার তালতলির টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চল। সেই সাথে অব্যবস্থাপনা এবং অবহেলায় বেহাল দশা ট্যাংরাগিরি ইকো পার্কের। এতে হুমকিতে উপকূলীয় পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রাণ প্রকৃতি আর দেশের অন্যতম এই পর্যটন খাত রক্ষায় দ্রুত উদ্যোগের দাবি পর্যটক এবং পরিবেশবাদীদের। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চীনের ওয়াহানে 3টি কারখানায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে হোন্ডা মোটরস। শুধু চীনেই কোম্পানিটির নতুন গাড়ি বিক্রি 2023 সালের তুলনায় 44.3% কমেছে। এছাড়া মজুদ বেশি হওয়ায় গত 26 অগাস্ট থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই কারখানাগুলো স্থানীয় ডংফেন মোটরের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছিল। চীন বিশ্বের বৃহত্তম অটো বাজার হিসেবে পরিচিত, কিন্তু স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে সাশ্রয়ী মূল্য নিয়ে তীব্র লড়াইয়ের কারণে পিছিয়ে পড়ছে বিদেশি উদ্যোগগুলো। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী কারাগারে র্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর এমপি এনামুল হক। সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু সহ 4 জন ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে আটক, ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্ট কালের হলে জনগণ মেনে নেবে না বলে বিএনপির দাবি। মঙ্গলবারের সমাবেশে তারেকের নতুন বার্তার ঘোষণা। জনগণ ইতিবাচক চিন্তা নিয়ে ইসলামী শাসন ও সমাজ ব্যবস্থার দিকে এগুচ্ছে বলে জামায়াতের মন্তব্য। কারো অধিকার ক্ষুণ্ণ হওয়ার সুযোগ নেই আশ্বাস। মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশেও পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন। বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও শান্তি সমাবেশ সহ নানা আয়োজন। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সঠিক পরিচর্যায় বিশিষ্ট জনদের তাগিদ। সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।